এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। গল্পের সমস্ত চরিত্র, ঘটনা এবং স্থান সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা কাকতালীয়। এখানে ব্যবহৃত প্রযুক্তি, অপরাধ বা রণকৌশল গল্পের প্রয়োজনে উপস্থাপিত হয়েছে এবং এগুলোর কোনোটাই বাস্তব প্রয়োগে আমরা সমর্থন করি না কোনোভাবে। এখানে যারা প্রতিবেশী তারা কেউই আদতে এখন প্রতিবেশী নয়। সবাই ফাতনা পেতে বসে আছে। বড়শিতে টান পড়লে ওরা হ্যাচকা টান মারে। 26শে জানুয়ারির ভারতবর্ষে যে হাজার হাজার গোলাগুলির প্রদর্শিত হুঙ্কার রক্তের বিনিময়ে রক্ত এনে ভূমি পুজো করতে বলে, সেটা যুদ্ধের তৃপ্তি বটে, তবে মডার্ন ওয়ারফেয়ারের অংশ নয়। আধুনিক রণকৌশলটা বোধহয় ওই চাপা হাসির আড়ালে আরো অনেক বেশি কূটনৈতিক, আরো অনেক বেশি রাজনৈতিক, হয়তো আরো অনেক বেশি তথ্য লোপাটে প্রযুক্তিবদ্ধ। বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাইবার দুনিয়ার এক অনন্য ছায়া যুদ্ধের কাহিনী। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের তৃতীয় অধ্যায়, অপারেশন ব্ল্যাক হক। হাড় কাঁপানো ঠান্ডায় কুয়াশায় চাদর মুড়ি দিয়ে আছে শহরতলির কলকাতা। হাতে মাটির ভারে ধোঁয়া ওঠা গরম চা নিয়ে দাঁড়িয়ে আছে 25 বছরের অভিনাশ রায়। গায়ে একটা কালো জ্যাকেট, চোখে রিমলেস চশমা, আর মাথায় তখনও যাদবপুর ইউনিভার্সিটির ক্যান্টিনে আড্ডার আমেজটা ঘোরাফেরা করছে। অভিনাশ এখন কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের টেকনিক্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বর্তমানে তার পোস্টিং পুনেতে। কিছুদিনের জন্য সে কলকাতা সিজিও কমপ্লেক্সে কাজের সূত্রে এসেছে। চায়ে শেষ চুমুকটা দিয়ে পাশে দাঁড়ানো সহকর্মী শোভনকে বলল, বুঝলি শোভন, পুনের ঠান্ডার চেয়েও বেশি ঠান্ডা এখানকার ফাইল প্রসেসিং। তবে এই চাটা কলেজের মিলনদার কথা মনে করিয়ে দিল। শোভন হাসতে হাসতে বলল, আরে স্যারজি, নস্টালজিয়া ছাড়ুন। পুনেতে ডিআইজি রাঠোর স্যার আজ খুব মেজাজে আছেন। শুনলাম এইমসে নাকি ভয়াবহ সাইবার অ্যাটাক হয়েছে। পুরো দিল্লি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নাকি ওইখানে এখন ক্যাম্প করে বসে আছে। তাই নাকি? তাহলে বোধহয় কলকাতায় আর বেশি দিন থাকা যাবে না। পরদিন সকালে অভিনাশ নিজের বাড়িতে বসে সকালে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল ডিআইজি রাঠোর। রেড লাইন, লাল সংকেত মানে বিপদ সর্বোচ্চ পর্যায়ে। হ্যালো সান্নাল, স্পিকিং। মিস্টার রাথোরের সেক্রেটারি আমি। আরে নমস্তে নমস্তে, বলিয়ে সিং জি। আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম মিস্টার সিং? ফোনে এত কথা বলা তো সম্ভব নয়। আপনি যত তাড়াতাড়ি পারেন পুনে চলে আসুন। তাই নাকি? আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু এবারে আর প্লেনে যাব না ভাবছি। কেন? প্লেনেই তো আসা ভালো। না, সেটা পরে বলবো। আমি ট্রেনেই যাচ্ছি। কিন্তু ভয় নেই মিস্টার সিং, আমি 2-3 দিনের মধ্যেই ওখানে হাজির হব। বাট হোয়াই? সেটা পরে জানতে পারবেন। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। বলেই ফোনের রিসিভারটা নামিয়ে রাখল অবিনাশ। 5 বছর আগে ইন্দ্রাণী আর অবিনাশের বিবাহ হলেও অবিনাশ অফিসের কাজে এতই ব্যস্ত থাকে যে কলকাতায় আসা তো দূর,
কোনো কোনো দিন একবার ফোনে কথা বলারও সুযোগ সে পায় না। এর জন্য ইন্দ্রাণীর মাঝে মাঝে একটু মন খারাপ হয়, কিন্তু সে আবারও নিজেকে সামলে নিয়ে অবিনাশের ফোনের অপেক্ষায় বসে থাকে। অবিনাশও কাজ শেষ করে ঠিক একবার হলেও ইন্দ্রাণীকে মনে করে ফোন করে, তা সে যতই রাত হোক না কেন। এতদিন পর অবিনাশ কলকাতায় এসেছে বলে ইন্দ্রাণীর মনে যেন আনন্দের জোয়ার। অবিনাশ ও ইন্দ্রাণীকে একটু সময় দেবে বলে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। কিন্তু এই আনন্দ যে বেশি দিন স্থায়ী হবে না, সেটা অবিনাশ পুনে থেকে ফোন আসবার পর ভালোভাবেই বুঝতে পেরেছিল। ইন্দ্রাণী পাশের সোফায় বসে একটা বই পড়ছিল। অবিনাশকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করল, কার ফোন গো? পুনের ডিআরডি অফিসের ডিরেক্টর মিস্টার সিং এর পুনে যাবার জরুরি পরোয়ানা এসেছে। হঠাৎ এত তাড়াতাড়ি পুনে থেকে ফোন করলো কেন? আবার কোনো নতুন বিপদ নাকি? অবিনাশ সিগারেটের কেস থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করতে করতে বলল, ডিআইজি সাহেব খুব বেকায়দায় পড়েছেন। তাই নাকি? অবশ্য খুব বড় বিপদ না হলে এত তড়িঘড়ি করে ওরা তোমাকে ডেকে পাঠাবেই বা কেন? কিন্তু বিপদটা কি সেটা নিয়েই তো চিন্তা হচ্ছে। তুমি কি কিছু সন্দেহ করছো নাকি? নিঃসন্দেহে কি? মির্জাফর, জগৎ শেঠ আর উমিচাঁদের বংশধরেরা তো একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। তারা এখনো বহাল তবিয়তে বিচরণ করে বেড়াচ্ছে। তা কবে যাবে? দেখি, কাল না হয় পরশু, যেদিন টিকিট পাওয়া যায়। কিন্তু ট্রেনে যাচ্ছ কেন? প্লেনেই তো। না, প্লেনে যাওয়া মানে সকলে নজরে পড়া। দিন কয়েক আগে দুদিন ধরে বৃষ্টি হওয়ায় শীতটা যেন একটু বেশ জাঁকিয়েই বসেছে। সঙ্গে সঙ্গে কনকনে হাড় কাঁপানো হাওয়া সর্বক্ষণ। ইন্দ্রাণী বই থেকে মুখ তুলে অবিনাশের দিকে তাকিয়ে বলল, এখানেই এত শীত, দিল্লিতে যে কি শীত পড়েছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। কতদিন থাকবে তুমি দিল্লিতে? দিল্লি না, পুনে যাচ্ছি। কেন বলো তো? ভালো লাগে না তুমি না থাকলে। বেশ তো, চলো না, তুমিও কটা দিনের জন্য আমার সঙ্গে ঘুরে আসবে। না। না কেন? ভাবছি এবারে অর্কর ওখানে গিয়েই উঠবো। সরকারি কাজে যাচ্ছ, হয়তো তারা তোমার থাকবার অন্য কোনো ব্যবস্থা করবে, কোনো হোটেলে বা কোনো গভর্নমেন্ট কোয়ার্টারে। তাছাড়া ওখানে তুমি ব্যস্ত থাকবে। তা করলেই বা, আমি যদি অর্কর ওখানে থাকি ওদের কি আর আপত্তি থাকতে পারে? চলো, যাবে? না, এবার থাক। তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও। দেখি, শোভনকে নিয়ে যাব তাহলে। ওকে আমার কাজে লাগবে, কারণ জালটা বহুদূর বিস্তৃত বলেই আমার মনে হচ্ছে। কি করে বুঝলে? মিস্টার সিংয়ের সঙ্গে কথাবার্তা বলে সেই রকমই মনে হলো। দিন দুই পরেই একটা ফোর্থ বার্থ কম্পার্টমেন্টে দুটো বার্থ পাওয়া গেল সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেসে। ইন্দ্রাণী সাঁতরাগাছি স্টেশনে ওদের ট্রেনে তুলে দিল। ট্রেন ছাড়ার আগে শোভন বলল, তুমিও এবার গেলে পারতে ইন্দ্রাণী, একটু হাওয়া বদল হয়ে যেত। এবার থাক, তোমরা একটা জরুরি কাজে যাচ্ছ, সেখানে আমি গেলে বেকার তোমাদের কাজের ক্ষতি হতে পারে। আর তাছাড়া ওখানে তোমাদের হয়তো সারা দিন ব্যস্ত থাকতে হবে, সেই আমি একাই বসে থাকবো ঘরে। তোমরা আমায় নিয়ে ভেবো না। কথাগুলো বলবার সময় ইন্দ্রাণীর মুখের দিকে তাকিয়েছিল অবিনাশ। কিছুক্ষণ পর বলল, কি হলো? চোখগুলো ছলছল করছে কেন? প্রত্যুত্তরে ইন্দ্রাণী অবিনাশের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু না। রোজ মনে করে অবশ্যই একবার করে ফোন করবে কিন্তু। অবিনাশ একটু হেসে মাথা নাড়ল। ওদিকে গাড়ি ছাড়ার হর্ন পড়েছে। শোভন বলল, নেমে পড়ো ইন্দ্রাণী, এখনই ট্রেন ছাড়বে।
অবিনাশের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে ইন্দ্রাণী কামরা থেকে বেরিয়ে গেল। ওরাও উঠে করিডোর দিয়ে ইন্দ্রাণীর সঙ্গে সঙ্গে এগোলো। ইন্দ্রাণী নেমে পড়েছে। ওরা দুজনে জানালা পথে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে। গাড়ি চলতে শুরু করেছে। ক্রমে তখন জনকোলাহল মুখরিত আলোকিত প্ল্যাটফর্মটা একটু একটু করে মিলিয়ে গেল। নানা কণ্ঠের নানা ভাষার মিশ্র এক টানা গুঞ্জনটা এতক্ষণ যা কানের উপর এসে আছড়ে পড়ছিল, তাও ধীরে ধীরে শ্রুতির চৌকাঠ পেরিয়ে গিয়েছে। এখন কেবল বিসর্পিল ইস্পাতের লাইনগুলো ইয়ার্ডের উজ্জ্বল আলোয় চিকচিক করছে। একাত্রা ট্রেন এদিক ওদিক যাতায়াত করছে, সেই সঙ্গে চাকার শব্দ, ইঞ্জিনের শব্দ। দূরে দূরে ইয়ার্ডের লাইটগুলো আলো ছড়াচ্ছে শুধু। ওরা আবারও একসময় করিডোর দিয়ে নিজের কামরার দিকে অগ্রসর হলো। দরজাটা টেনে দিয়ে গিয়েছিল শোভন। এখন দেখল দরজাটা খোলা। নিচের একটা বার্থে বসে আছে একজন অতি আধুনিকা তরুণী। রূপ যত না থাক, রূপের জৌলুসকে বাড়িয়ে তোলার প্রচেষ্টায় প্রসাধন আর পোশাকের পরিপাট্যটা সঙ্গে সঙ্গে দৃষ্টিকে আকর্ষণ করল। পরনে দামি সিল্কের শাড়ি, ডিম মেরুন কালারের অনুরূপ জামার গায়ে বগল পর্যন্ত কাটা হাতা, হাতে ছগাছি করে সোনার চুড়ি আর রেস্ট ওয়াচ। বয়স 30-এর নিচে হবে বলে তো মনে হয় না। কপালে একটা সিঁদুরের বা কুমকুমের টিপ থাকলেও সিঁথিতে ইয়তির কোনো চিহ্ন নেই, অথচ দেখলে বাঙালি বলেই মনে হয়। হাতে ধরা একটা ইংরেজি ফিল্ম ম্যাগাজিন দৃষ্টিপাতে নিবদ্ধ। পাশেই একটা হ্যান্ডব্যাগ, সেই সঙ্গে ম্যানিকিওর করা আঙুলের ওই দীর্ঘ নখগুলো। পায়ের নিচে ছোট্ট একটা সুটকেস, সেই সঙ্গে একটা বড় ফ্লাস্ক আর ছোট্ট একটা বাস্কেট। ওদের ভিতরে প্রবেশ করতে দেখে মহিলাটি ওদের দিকে তাকালেন পর্যন্ত না। অবিনাশ আর শোভন ওদের লাগেজগুলো সিটের নিচে রেখে নিজের সিটে বসে পড়ল। অবিনাশ পাশের ব্যাগ থেকে একটা বই নিয়ে সেটা পড়তে শুরু করেছে। পাশের তরুণীটি অবিনাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কতদূর যাবেন? অবিনাশ কোনো উত্তর দিল না দেখে শোভন বলল, আমরা পুনে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি পুনে না হলেও কাছাকাছি, পুনের আগের স্টেশন। টাইম টেবিলে শোভন দেখেছিল পুনের আগের স্টেশনটিও একটি বড় জাংশন স্টেশন, একটি নামকরা ডিস্ট্রিক্ট টাউন। তরুণী আবার প্রশ্ন করলে, হঠাৎ পুনে চলেছেন যে? অবিনাশ এবারেও কোনো উত্তর দিল না। শোভন বলল, এমনিই বেড়াতে যাচ্ছি। দেশ ভ্রমণ করাটা আমাদের একটা নেশা। শুনেছি জায়গাটা নাকি বেশ। তা পুনেতেই যাবেন নাকি আরও দূরে? দেখি, এখনও তো কিছুই ঠিক নেই, সবে তো বেড়াতে বের হয়েছে। আর উনি? অবিনাশের দিকে ইঙ্গিতে তাকিয়ে প্রশ্ন করলেন তরুণী। উনি আমার বন্ধু অবিনাশ সারনা, আর আমার নাম শোভন সেন। তরুণী নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমার নাম তৃষা অধিকারী। পার্শ্বে উপবিষ্ট অবিনাশ এবারও কিন্তু তাকালো না ওদের দিকে। আপন মনে বই পড়েই চলেছে, যেন ওদের কথাবার্তা তার কানে প্রবেশই করছে না। হঠাৎ অবিনাশ উঠে গিয়ে শোভনের আলাপে বাধা দিয়ে মৃদু কণ্ঠে ডাকল, শোভন, একটু এদিকে আয় তো। এই যে। শোভন উঠে দাঁড়িয়ে উপরের বাঁক থেকে বাস্কেটটা নামিয়ে তার থেকে দুটো গ্লাস, সোডার বোতল আর একটা হুইস্কির বোতল বার করলো। দুটো গ্লাসে হুইস্কি ঢেলে তার মধ্যে সোডা মিশিয়ে একটা গ্লাস অবিনাশকে দিল আর অন্যটা নিজে নিল। তারপর হঠাৎ কি ভেবে তৃষার দিকে তাকিয়ে বলল, আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? ভদ্র মহিলা চোখ তুললেন। চোখে মুখে একটা চাপা হাসির বিদ্যুৎ যেন খেলে গিয়েছে। না না, ক্যারি অন, ওসবে আমি খুবই অভ্যস্ত। হঠাৎ শোভনের কি মনে হতেই সে বলে উঠল,
কিন্তু কেমন যেন বিচ্ছিরি লাগছে। না না, তাতে কি হয়েছে? আপনাদের কিন্তুর কোনো প্রয়োজন নেই। আমি ওসব ব্যাপারে রীতিমতো অভ্যস্ত। স্মিত কণ্ঠে বললেন ভদ্রমহিলা, কিন্তু চোখে মুখে সেই চাপা হাসির বিদ্যুৎ তখনও খেলছিল। আমার ফ্লাস্কে গরম কফি আছে, আমি বরং কফি খাচ্ছি। বলতে বলতে তৃষা ফ্লাক্সটা হাত বাড়িয়ে তুলে নিলেন। ক্রমশ তিনজনের মধ্যে গল্পটা বেশ জমে উঠেছে। হঠাৎ একসময় তৃষা কথার মধ্যে বলে উঠলেন, আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার সান্যাল, আপনি কি এ সময় সত্যি সত্যি স্রেফ বেড়াতে যাচ্ছেন পুনেতে? কেন বলুন তো? একটু কৌতুকের দৃষ্টিতেই যেন প্রশ্নটা করে অবিনাশ তৃষার মুখের দিকে তাকালো। কারণটা ঠিক যেন বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছেন না কেন? সাধারণত বিনা প্রয়োজনে এই প্রচণ্ড শীতে পুনেতে কেউ যায় না। আর তাছাড়া কথাটা বলে অবিনাশ তৃষার মুখের দিকে তাকালো। তবে এইবারে দৃষ্টি অবিনাশের আরো একটু বেশি শানিত বলে মনে হলো। পুনেতে দেখার মতো কিছু আছে বলে আমার জানা নেই, যার জন্য এই প্রচণ্ড ঠান্ডায় ঘুরতে যাচ্ছেন। প্রত্যুত্তরে অবিনাশ কেবল নিঃশব্দে মৃদু হাসল। কিন্তু সত্যি বলুন না, কেন এ সময় পুনে যাচ্ছেন? অনুমান করেই দেখুন না। কেমন করে অনুমান করব? কেন পারবেন না? হঠাৎ যেন একটু থতমত খেয়েই তৃষা অবিনাশের মুখের দিকে মুহূর্তের জন্য তাকালো। তারপর মৃদু হেসে বলল, না, পারছি না। কেন? থট রিডিং করুন। ও বিদ্যে আমার জানা নেই, আপনার আছে নাকি? বলে সকৌতুকে তাকালেন তৃষা অবিনাশের মুখের দিকে। তার দুই চোখে সেই চাপা হাসির বিদ্যুৎ তখনও যেন ঝিলিক খানছে। বলুন তো, আমি এই মুহূর্তে কি ভাবছি? আপনি ভাবছেন? বলুন, বলুন না। এসব কিছুর মধ্যে শোভন অবিনাশের মুখের দিকে তাকিয়ে আছে। শোভন যেন স্পষ্ট দেখতে পাচ্ছে অবিনাশের দুই চোখের দ্বারায় কেবল কৌতুকই নেই, সেই কৌতুকের পিছনে ঝিলিক দিচ্ছে আরো একটা কিছু। আপনি ঠিক এই মুহূর্তে ভাবছেন যে? ইয়েস, বলুন। যেটা ভাবছেন সেটা হলো যে কাজের জন্য আপনি চলেছেন তা খুব সহজ হবে না, তাই নয় কি? ভুল। ভুল? হ্যাঁ, কারণ কোনো কাজের জন্যই আমি। মোস্ট ডিপ্লোম্যাটিক। কি বললেন? কিছু না, তবে এটা জানি যে কি জানেন? আবার আমাদের দেখা হবে। তা যদি হয় মিস্টার সান্যাল, সত্যি খুশি হব। আমিও। এদিকে ট্রেনের গতি বাইরে মন্দীভূত হয়ে আসছিল ইতিমধ্যে। সহসা অবিনাশ প্রসঙ্গ আন্তরে চলে গেল, বলল, শোভন, গাড়ি বোধহয় টাটানগর এসে গেল। সত্যিই টাটানগর। স্টেশন ইয়ার্ডের আলো চলমান গাড়ির জানালা পথে সকলের চোখে পড়েছে। গাড়ির গতি আরো মন্দীভূত হয়ে আসছে। অবিনাশ উঠে দাঁড়াল। চল শোভন। কোথায় চললেন মিস্টার সান্যাল? ট্রেন এখানে 15 মিনিট দাঁড়াবে, তাই একটু হেঁটে আসি। আপনিও যাবেন নাকি? হ্যাঁ, যাব বইকি। আপনারা এগোন, আমি আসছি। গাড়ি ধীরে ধীরে আলোকিত প্ল্যাটফর্মে ইন করছে। অবিনাশ আর শোভন কামরা থেকে বেরিয়ে গেল। প্ল্যাটফর্মে বেজায় ভিড়, যাত্রীরা সব ওঠা নামা করছে। অবিনাশ বাইরের আলোকিত প্ল্যাটফর্মের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে আছে। এমন সময় শোভন বলল, তুই যেন কিছু একটা ভাবছিস মনে হচ্ছে। তোকে একটা কাজ করতে হবে শোভন। কি বল? তোকে ব্রেক জার্নি করতে হবে। শোভন চুমকে যেন
অবিনাশের মুখের দিকে তাকালো। ওই তরুণী কোথায় যায়, কোথায় ওঠে তোকে জানতে হবে। তারপর আমার অনুমান যদি মিথ্যা না হয়, পরের ট্রেনেই হয়তো ও পুনে যাবে। ওকে তুই ফলো করবি। ঠিক আছে, করব। কিন্তু পুনেতে গিয়েও তুই ওকে ফলো করে কোথায় ওঠে সেটা জানবি। তারপর তোর সঙ্গে কোথায় কন্ট্যাক্ট করব? অর্কর ওখানে, ওকে আমি বলে রাখবো। আচ্ছা, ঠিক আছে। কিন্তু খুব সাবধান, মিস এলিনা অত্যন্ত ধূর্ত ও সজাগ। এলিনা? ইয়েস, ওর আসল নাম তৃষা নয়, এলিনা। কিন্তু তুই কি করে জানলি? ওর হাতের মিনা করা আংটিটা বা হাতের অনামিকায় লক্ষ্য করলে দেখতে পেতিস। শোভন কোনো কথা বলল না। অবিনাশ একটু হেসে বলল, ও বুঝতে পারেনি, কিন্তু আমি ওকে গাড়ির কামরায় দেখেই চিনেছিলাম। আই মেট হার বিফোর। কোথায়? দিল্লিতে। দিল্লিতে? হ্যাঁ, মিস্টার সিং এর সঙ্গে গতবার যখন দিল্লিতে যাই, আমেরিকান কনসুলেটে একটা ককটেল পার্টিতে ওকে দেখেছিলাম। সত্যি? হ্যাঁ, তাছাড়া কিন্তু অবিনাশের আর কোনো কথা বলা হলো না। ট্রেনটা হুইসেল দিয়ে উঠেছে। ওরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ল। ট্রেনটা আবারও চলতে শুরু করেছে। রাত প্রায় 10:45। দ্রুত ধাবমান মেল ট্রেনের কাছের জানালা পথে শীতের স্তব্ধ রাত্রির চতুর্দশীর চাঁদের আলো যেন অলসভাবে গা এলিয়ে পড়ে আছে। মধ্যে মধ্যে এক একটা স্টেশন মেলগাড়িটাকে অতিক্রম করে চলে যাচ্ছে। স্টেশনের আলো চকিতে যেন দেখা দিয়ে আবারও দৃষ্টিপথের আড়ালে চলে যাচ্ছে। ওরা দুজনেই ইতিমধ্যে দরজার কাছে কফি নিয়ে দাঁড়িয়েছিল। শোভন বলল, অবিনাশ, আমায় একটা কথা বল। কি? তোর ব্যাপারটা কি ওদের জানা? নিঃসন্দেহে যেভাবেই হোক প্রতিপক্ষ টের পেয়েছে যে আমি পুনে যাচ্ছি এবং কবে, কখন আর কিভাবে যাচ্ছি। তোর অনুমান যদি সত্য হয় তো তাই দেখতে পাচ্ছি। যে কারণে প্লেনে না গিয়ে ট্রেনে চলেছি সেটা দেখছি মাঠেই মারা গেল। আমার মনে হয় গতবার যখন তুই দিল্লি গিয়েছিলি তখনই ওরা জানতে পেয়েছিল কোনো মতে। আর অবিনাশ কোনো জবাবই দিল না। সে কি যেন বেশ ভাবছিল। তার মধ্যেই শোভন আবারও বলে উঠল, ওদের অজ্ঞাতে ব্যাপারটা থাকলে হয়তো আমাদের কাজের কিছুটা সুবিধা হতো। অবিনাশ মৃদু হেসে বলল, এখনো কোনো অসুবিধা হবে না। যতটা সতর্ক থাকতাম তার চাইতে বেশিই থাকবো। ওরা এসে যখন কামরায় ঢুকল, তৃষা কিন্তু তখনও শোয়নি। নিচের বার্থে একটা কালো রঙের গরম রাত্রিবাস গায়ে দিয়ে বার্থের উপর বিস্তৃত শয্যায় বসে কি বেশ একটা বই পড়ছে। ওদের ঢুকতে দেখে বলল, হাঁটা হলো মিস্টার সান্যাল? হ্যাঁ। শোভন বলল, এ কি, আপনি এখনো শোননি? না, ট্রেনে চট করে আমার ঘুম আসে না। শোভন তার সুটকেস খুলে রাত্রিবাসটা বার করে কামরা থেকে বেরিয়ে গেল। বাথরুমে গিয়ে রাত্রিবাসটা গায়ে চাপিয়ে মিনিট 15 বাদে যখন কামরায় ফিরে এলো, অবিনাশ উঠে দাঁড়ালো হাতে রাত্রিবাসটা নিয়ে। রাতও অনেক হয়েছে। অবিনাশ বাড়তে উঠে আলোটা নিভিয়ে দিয়ে গায়ে কম্বলটা টেনে দিল। চলন্ত ট্রেনে অবিনাশের তেমন বড় একটা ভালো ঘুম হয় না কোনোদিনই। তবু সে চোখ বুজে ঘুমোবার চেষ্টা করল। গাড়ির দোলনিতে কখন সে ঘুমিয়ে পড়েছে অবিনাশ নিজেই তা টের পায়নি। ঘুম যখন ভাঙল তখন চারিদিকে বেশ ভালোই আলো ফুটে উঠেছে। কামরার বন্ধ কাচের জানালা ভেদ করে কামরার মধ্যে আলো এসে পড়েছে, তবে সেটা খুব একটা স্পষ্ট নয়, ঝাপসা ঝাপসা। বালিশের উপর থেকে মাথাটা সামান্য তুলে নিচের দিকে তাকালো অবিনাশ।
ট্রেনের গতি তখন মন্দীভূত হয়ে আসছে। ট্রেন বোধ করি রায়পুর এলো। গরম ড্রেসিং গাউনটা গায়ে জড়িয়ে অবিনাশ উপরের বার্থ থেকে নিচে নামল। নিচের দুটো বার্থে তৃষা আর শোভন ঘুমোচ্ছে, আর উপরের বার্থ একেবারে ফাঁকা। স্টেশন ইয়ার্ডে অনেক আলো দেখা যাচ্ছে। অবিনাশের চায়ের পিপাসা বোধ হল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে কামরার মধ্যে যখন ফিরে এলো, দেখল কামরার মধ্যে একমাত্র শোভন ছাড়া অন্য কেউ নেই। রায়পুর স্টেশনে ট্রেন থেমেছে। অবিনাশ বাইরে গিয়ে দুজনের মতো চায়ের অর্ডার দিয়ে যখন কামরার মধ্যে ফিরে এলো, দেখল তৃষা বসে চা পান করছে, আর শোভন তখনও ঘুমোচ্ছে। গুড মর্নিং মিস্টার সান্যাল। গুড মর্নিং। চা চলবে নাকি? নো থ্যাঙ্কস, আমি চায়ের কথা বলে এসেছি। শোভন কম্বলের তলা থেকেই বলে উঠল, বলেছিস? তোর ঘুম ভাঙলো? অনেকক্ষণ। বেলা 2টো নাগাদ ট্রেন পানভেল স্টেশনে এসে পৌঁছল। তৃষা পানভেলে নেমে গেল। শোভন প্রস্তুত হয়েই ছিল। তৃষা গাড়ি থেকে নামবার কিছু পরেই শোভনও সুটকেসটা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। অবিনাশ এখন একাই গাড়ির কামরায়, আর কোনো যাত্রী ছিল না। ট্রেন ছাড়ার পর কিছুক্ষণ অবিনাশ চলন্ত গাড়ির জানালা পথে বাইরের দিকে তাকিয়েছিল। তারপর সকালে রায়পুর স্টেশন থেকে কেনা সংবাদপত্রটা টেনে নিয়ে আবারও নতুন করে চোখ বুলোতে শুরু করলো। দ্বিতীয় পৃষ্ঠা উল্টাতেই হঠাৎ একটা ভাঁজ করা কাগজ বেরিয়ে পড়ল তার হাতে। একটু কৌতূহলের বশেই ভাঁজ করা কাগজটা খুলে ধরতেই অবিনাশ যেন একটা চমক অনুভব করল। ভাঁজ করা কাগজ নয়, একটা চিঠি। সংক্ষিপ্ত ইংরেজিতে লেখা, বেশ পরিষ্কার করে গোটা গোটা ইংরেজিতে লেখা আছে তাতে। লেখাগুলো সামান্য যেন কেঁপে কেঁপে গিয়েছে। চিঠিতে যা লেখা আছে তা খানিকটা এইরকম: মিস্টার সান্যাল, যারা আপনাকে ডেকে পাঠিয়েছেন তারা যেমন আলেয়ার পিছনে ছুটছেন, আপনাকেও ঠিক তেমনি ভাবেই ছুটে মরতে হবে। আপনার ক্ষমতা আছে আমরা জানি, কিন্তু পেনিট্রেশন করার চেষ্টা করলে বিপদকেই ডেকে আনা হবে জানবেন। আর তাছাড়া যে কাজের জন্য আপনি যাচ্ছেন সেটা এখন সকলেরই নাগাড়ের বাইরে চলে গিয়েছে। এক্স। অবিনাশ বার 2-3 আগা গোড়া চিঠিটা পড়ল। হাতের লেখা থেকে ঠিক স্পষ্ট বোঝা যায় না হাতের লেখাটা কোনো মেয়ের না পুরুষের। খানিকটা মেলি ধাঁচের লেখা বটে, আবার পুরোপুরি মেলিও নয়। পুরুষের হাতে লেখা হওয়াটাও আশ্চর্যের কিছু হবে না, বেশ তাড়াতাড়ি লেখা হয়েছে। কিন্তু লেখাটা কখন কাগজের মধ্যে এলো? চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে দিল অবিনাশ। এখন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটা আদুতে এতটা সহজ নয়। দপ্তরে যে গুরুতর কিছু একটা ঘটে গিয়েছে সেটার মূল্য বা গুরুত্ব সম্পর্কে এখনো বিশেষ কিছু জানে না অবিনাশ। তবে ঘটনার যে বিশেষ একটা মূল্য আছে সেটা সে বুঝেছিল। নচেত অন্তত সে ব্যাপারে পুনে থেকে এত তাড়াতাড়ি তার ডাক পড়বার কথা নয়। তাছাড়া সংশ্লিষ্ট দপ্তরও অতখানি উদ্বিগ্ন হয়ে উঠত না। বিশেষ কোনো আলোচনারই সুযোগ পায়নি অবিনাশ, এবং এটাও সে বুঝতে পারছে ঘটনাটা ঘটে যাওয়ার ব্যাপারে সরকার পক্ষ যে তার সাহায্যের জন্য তাকে জরুরি আহ্বান জানিয়েছেন সেটাও অন্তত প্রতিপক্ষের অজানা নেই আর। অতএব তাকে এবার থেকে
খুব সাবধানেই অগ্রসর হতে হবে। বিকেলের দিকে অবিনাশ পুনে স্টেশনে অবতরণ করল। তাকে নিয়ে যাওয়ার জন্য হয়তো গাড়ি এসেছিল, কিন্তু অবিনাশ সেই সম্পর্কে কোনো খোঁজখবরই নিল না। স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে ট্যাক্সিওয়ালাকে বলল সোজা রায়সিনা রোডে যেতে। মনে মনে স্থির করেছিল সোজা গিয়ে আপাতত তার বন্ধু এবং সহকর্মী অর্কর ওখানেই উঠবে। অবিনাশ যখন গিয়ে অর্কর ওখানে পৌঁছল, অর্ক তখনও অফিসের জন্য বেরিয়ে যায়নি। নিজের কোয়ার্টারে তার অফিস ঘরে বসে কাজ করছিল। গেটের ভিতর দিয়ে ট্যাক্সি ঢোকার শব্দে অর্ক বেরিয়ে আসলো। অবিনাশকে ট্যাক্সি থেকে নামতে দেখে অর্ক রীতিমতো বিস্মিতই হয়েছে। অবিনাশ, তুই? চলে এলাম তাড়াতাড়ি, চল ভিতরে যাওয়া যাক। বলতে বলতে দুজন অর্কর অফিস ঘরে এসে ঢুকলো। তারপর কি ব্যাপার? হঠাৎ কলকাতা থেকে এত তাড়াতাড়ি চলে এলি? চেয়ারে বসতে বসতে অবিনাশ বলল, হ্যাঁ, কলকাতার কাজ মোটামুটি শেষ করে এলাম, আর যেটুকু আছে বাকিরা সামলে নিতে পারবে। তারপর বল, অফিসের কি অবস্থা? অফিসের হওয়া খুব গরম। তুই যাওয়ার পর অনেক কিছু ঘটে গেছে। ডিআইজি স্যার খুব চিন্তায় আছেন। অনবরত দিল্লি হেড অফিস থেকে ফোন আসছে। একটা সত্যি কথা বলবি? কি? তুই সত্যি সত্যি কাজ শেষ করে এসেছিস, নাকি এখানকার খবর পেয়ে এসেছিস? বিশ্বাস করতে পারছিস না? ঠিক তাই। এসেছি কেন নিশ্চয়ই তুই জানবি। তার আগে একটু চায়ের ব্যবস্থা কর। তোর গিন্নি কোথায়? সে তো এখানে নেই। নেই? না, মাসখানেকের জন্য কলকাতা গিয়েছে। বলতে বলতে অর্ক কলিং বেলটা বাজালো। বেয়ারা রামলাল ঘরে এসে ঢুকলো। রামলাল, জি সাব। চা নিয়ে আয়। একটু পরেই রামলাল চা নিয়ে এলো। দুই বন্ধুতে চা পান করতে করতে আবারও কথা বলা শুরু করলো। তখনই অবিনাশ সংক্ষেপে তার তাড়াতাড়ি পুনে আগমনের কারণটা অর্ককে খুলে বলতে শুরু করেছে। কিন্তু ব্যাপারটা টপ সিক্রেট। ভয় নেই তোর, এখান থেকে তোর সিক্রেট বের হবে না। জানি। শোন, তোকে আমার একটা কাজে লাগবে, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে। ঠিক আছে, কিন্তু কবে থেকে কাজ শুরু করবি? কিছু ঠিক করেছিস? আজ থেকেই। চল এবার ফ্রেশ হয়ে অফিসে যাওয়া যাক। বেলা ঠিক 11টায় অফিসে ঢুকতেই মিস্টার সিংয়ের বেয়ারা এসে সেলাম দিল। অবিনাশ দেখল পরিস্থিতি একেবারে থমথমে। কনফারেন্স রুমে বড় স্ক্রিনে নিউজ চলছে না, বরং সেখানে চলছে স্যাটেলাইট ম্যাপ। ডিআইজি রাঠোর এবং ইন্টেলিজেন্স ব্যুরোর এক সিনিয়র অফিসার বসে আছেন সেখানে। রাঠোর অবিনাশকে দেখেই বললেন, ও অবিনাশ, কখন এলে? তোমাদের জন্য গাড়ি পাঠালাম, কিন্তু ড্রাইভার তোমাদের নাকি খুঁজে পায়নি। হ্যাঁ, আমি ইচ্ছা করেই লুকিয়ে এসেছি স্যার। লুকিয়ে এসেছো? কিন্তু লুকিয়ে কেন? সেটা আপনাকে পরে বলবো। আগে বলুন ঘটনাটা কি, যার জন্য আমাকে কলকাতা থেকে এত তাড়াতাড়ি চলে আসতে হলো। ডিআইজি রাঠোর অবিনাশকে ঘটনাটা বলতে লাগলেন। পুনের ডিআরডিও ল্যাব থেকে যখন খবরটা এলো দিল্লির সাউথ ব্লকের অলিন্দে, তখন রীতিমতো কম্পন শুরু হয়েছে। একজন সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর কুড়ালকার ফেসবুকের মাধ্যমে এক মোহিনীর জালে পা ফেলে দিয়েছেন। সেই মোহিনীর আসল পরিচয় আইএসআই এজেন্ট সারা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমাদের ডিফেন্সের কিছু অতি গোপনীয় ডেটা ডার্ক ওয়েবের কোনো এক সার্ভারে আপলোড করা তোড়জোড় চলছে। এটা কোনো সাধারণ হ্যাকার বা র্যানসামওয়্যার গ্যাংয়ের কাজ নয়। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
গ্রাউন্ড লেভেলে ইনভেস্টিগেশন করেছে, কিন্তু আমরা সিগন্যাল ট্রেস করে যা পেয়েছি তা ভয়ঙ্কর। শুধু তাই নয়, এর পাশাপাশি পুনে এইমসের ওপর একটা সাইবার অ্যাটাক হওয়ার সংকেত পাওয়া গেছে। গোয়েন্দা বিভাগ সিগন্যালটা ট্রেস করতে পেরেছে। আইবি অফিসার ম্যাপের দিকে আঙুল দেখালেন। সিগন্যালটা ঘুরপথে আসছে, কিন্তু এর অরিজিন ট্রেস করা গেছে। চেংদু, চীনে। এটা পিএলএ ইউনিট 61398 এর কাজ। এটা একটা স্টেট স্পন্সার্ড সাইবার ওয়ারফেয়ার। অবিনাশ চমকে উঠল। চীনা মিলিটারি ওরা এইমসে কেন অ্যাটাক করবে? ওরা টাকা চায় না। গত মাসে লাদাখ সীমান্তে আমাদের যে স্পেশাল মাউন্টেন ডিভিশন মোতায়েন করা হয়েছে, তাদের সবার মেডিকেল চেক আপ এই পুনের এইমসেই হয়েছিল। চীনা হ্যাকাররা আমাদের জওয়ানের ডিএনএ থেকে জেনেটিক প্রোফাইল চুরি করতে চাইছে। উদ্দেশ্যটা একেবারেই পরিষ্কার, ভবিষ্যতে এমন কোনো বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করা যা শুধু ভারতীয় জওয়ানদের ইমিউনিটি নষ্ট করে দেবে। অবিনাশের চোয়াল শক্ত হয়ে গেল। স্যার, এটা তো যুদ্ধ ঘোষণা। রাঠর চশমা খুলে বললেন, হ্যাঁ, মিনিস্ট্রি থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, ডিফেন্স নয়, এবার অফেন্স। উই নিড টু হিট দেম ব্যাক অ্যান্ড হিট দেম হার্ড। কিন্তু অফিসিয়ালি আমরা কিছুই করতে পারবো না। কাজটা করতে হবে ছায়ার আড়াল থেকে। অবিনাশ, তুমি কি প্রস্তুত? অবিনাশ ল্যাপটপ খুলতে খুলতে বলল, স্যার, যাদবপুরের ছেলে আমি। ওরা যদি ড্রাগন হয় তবে আমরাও কাল বৈশাখী। শুরু করা যাক। অর্ক, তৈরি তো? অর্ক বলল, রেডি আছি, তুই শুধু অর্ডার কর। আমার সিস্টেমের সার্ভারগুলো কানেক্ট কর। টানা 12 ঘন্টা কেটে গিয়েছে। অবিনাশের ডেস্কে 3টি হাই পাওয়ার সার্ভার কানেক্ট করা। অবিনাশ বিড়বিড় করছে, হানিপট, হ্যাঁ, তোদের আমি এবার এমন মধু খাওয়াবো। অবিনাশ, ওরা তো ডেটা কপি করছে, আমরা কি কানেকশন কাটবো না? না অর্ক, কানেকশন কাটলে ওরা পালাবে। আমি ওদের জন্য একটা ফেক সার্ভার তৈরি করছি। ওরা ভাবছে ওরা জওয়ানদের ডেটা নিচ্ছে, কিন্তু আসলে ওরা ডাউনলোড করছে কয়েক টেরাবাইট আবর্জনা ফাইল। আর এই কানেকশনটা চালু রেখে আমি একটা রিভার্স টানেল ক্রিয়েট করছি। রিভার্স টানলে মানে? শুনে অবিনাশ একটু হাসল, তবে চোখে একটা হিংস্র দীপ্তি। মানে ওরা যে দরজা দিয়ে আমাদের ঘরে ঢুকেছে, আমি সেই দরজা দিয়েই ওদের ঘরে ঢুকবো। ডেস্টিনেশন সাংহাই পাওয়ার গ্রিড। চীনের চেংদুতে বসে থাকা পিএলএর হ্যাকাররা তখন উল্লাস করছে। তাদের স্ক্রিনে দেখাচ্ছে ডাউনলোড কমপ্লিট। এদিকে তারা জানেই না ফাইলের সাথে একটা সাইলেন্ট ম্যালওয়্যার বা ভাইরাস তাদের মেইন ফ্রেমে ঢুকে গিয়েছে। পুনেতে বসে অবিনাশ টাইপ করল, ইনিশিয়েট অপারেশন ব্ল্যাক হক। টাইপ করেই অবিনাশ রাঠোরের দিকে তাকালো। স্যার, ওরা আমাদের হসপিটালে হাত দিয়েছে, যা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরাও ওদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করতে পারি। টার্গেট লকড, সাংহাই অ্যান্ড সেনজেনের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার গ্রিড কন্ট্রোল সিস্টেম। রাঠোর মাথা নেড়ে সম্মতি দিলেন। ডু ইট। অবিনাশ এন্টার বাটন চাপল। সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর হঠাৎ কনফারেন্স রুমের একটা স্ক্রিনে CNN ব্রেকিং নিউজে ভেসে উঠল, Breaking news! Massive power outage in Shanghai and Shenzhen. Millions in darkness. China suspects technical failure in 3 Georgia's dam grid.
অবিনাশের ল্যাপটপের স্ক্রিনে তখন চীনা ভাষায় কিছু কোড ভেসে উঠছে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অপারেশন ব্যর্থ, সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। অর্ক উত্তেজনায় চেঁচিয়ে উঠল, অবিনাশ, ওদের পুরো গ্রিড বসে গেছে। ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে ফ্যাক্টরি সব বন্ধ। অবিনাশ শান্ত গলায় বলল, ওরা আমাদের জওয়ানদের দুর্বল করতে চেয়েছিল। আমি ওদের অর্থনীতিতে জাস্ট একটা ছোট্ট ঝাটকা দিলাম। মেসেজ ক্লিয়ার, ডোন্ট মেস উইথ ইন্ডিয়া। রাঠোর উঠে দাঁড়িয়ে অবিনাশের কাঁধে হাত রাখলেন। গ্রেট জব মাই বয়। তবে মনে রেখো, এই ব্ল্যাক আউট কিন্তু টেকনিক্যাল ফেলিওর হিসেবে পরিচিত থাকবে। কেউই জানবে না পুনের এক ছোট্ট অফিসে বসে এক বাঙালি ইঞ্জিনিয়ার চীনের বাতি নিভিয়ে দিয়েছে। পরদিন সকাল, নর্থ ব্লকের করিডোর। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং শেষ করে বেরোলেন ডিআইজি রাঠোর এবং অবিনাশ। এনএসএ যাওয়ার সময় শুধু একটাই কথা বললেন, The message was loud and clear, Mr. Sanyal. Well done. বাইরে এসে অর্ক বাইকে স্টার্ট দিল। অবিনাশ, চীনের যে অবস্থা করলি, এরপর তো ভয় লাগছে। ওরা যদি আবার অ্যাটাক করে? করবে, সাইবার যুদ্ধ থামবে না। কিন্তু ওরা এবার জানলো ভারত আর আগের মতো চুপ করে মার খাবে না। ওরা মারলে পাল্টা মারার ক্ষমতাও আমরা রাখি। তো এবার তো সেলিব্রেশন দরকার। অবশ্যই, কিন্তু মনে করে দেখ, আমাদের কাছে দুটো দায়িত্ব এসেছিল, যার মধ্যে একটা সফল হয়েছে আর একটা এখনো বাকি। হ্যাঁ, কিন্তু এই কেসটা কিভাবে সলভ করবি ভেবেছিস কিছু? ওই কেসটা আমাকে কলকাতা থেকে পুনে অবধি তাড়া করছে। মানেটা হয়তো একটু পরেই শোভন এলে জানতে পারবি। শোভন, ও জানে নাকি এই ব্যাপারটা? হ্যাঁ, কলকাতায় বসে ওর সাথে সব কথা হয়েছে। কিন্তু ও কোথায়? অফিসে তো এত কিছু হয়ে গেল, শোভন তো এলো না। শোভনকে আমি একটা কাজে রায়পুর নেমে যেতে বলেছি। শোভন এলেই সব জানতে পারবি। পুনের পথ কুয়াশা ভেদ করে বাইকটা এক টানা ছুটে চলেছে। তবু অবিনাশের মুখে তখনও তৃপ্তির হাসি নেই। হয়তো সে জানে দেশের সংকট এখনো পুরোপুরি কাটেনি। তাই হয়তো শোভন ফেরার আগেই সে ডিআইজি রাঠোরের সাথে আরও একবার দেখা করতে গিয়েছিল। ইটস এ রিলিফ টু সি ইউ ব্যাক মাই বয়। আমি যেন বেঁচেছি। কি অসহ্য উদ্বেগের মধ্যে দিয়ে যে দিনরাত কাটছিল। আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে? বিপদ তো এখনো কাটেনি। তাতেই তো আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই দুটো ঘটনা কোনোভাবে একই সুতোয় জড়িত। আচ্ছা, এমন মনে হওয়ার কারণটা কি অবিনাশ? আন্দাজ? অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর ধারণা। কি বুঝতে পারছো না? যদিও রাদার ফ্যান্টাস্টিক, তাহলেও তার ধারণা আমাদের সৈন্যর গুরুত্বপূর্ণ তথ্য বাইরের কোনো দেশ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অবিনাশ মৃদু কণ্ঠে বলল, তার ধারণা মিথ্যা নাও হতে পারে। হয়তো সত্যি সেটার একটা কপি বিদেশে আমাদের শত্রুদের কাছে বিক্রি করার চেষ্টা করছে। কথাটা বলতে বলতে হঠাৎ যেন অবিনাশ থেমে গেল। মনে হলো তার মাথার মধ্যে হঠাৎ যেন কোনো একটা চিন্তা এসে উকি দিয়েছে। কি ভাবছো অবিনাশ? কিছু না। আচ্ছা, আর একটা কথা। বলো। ডক্টর কুরলঙ্কার যে ওই মহিলার সাথে কথা বলতেন, ব্যাপারটা কে কে জেনেছিল বলুন তো? ব্যাপারটা প্রথম থেকেই, ইউ নো ইট ওয়েল, সিক্রেট অ্যান্ড কনফিডেন্সিয়ালি রাখা হয়েছে। তবু কে কে জানতো? প্রধানমন্ত্রী, আমি আর ডক্টর কুরলকার ছাড়া কেউই জানে না। আর সেই কারণেই ওরা ডক্টর কুরলঙ্কারকে টার্গেট করেছে। আর
বলো। আমি পুরো কাজটাই এবার গোপন পরিচয় করতে চাই। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে অবিনাশ। ব্যক্তিগত সিকিউরিটির জন্য যদি কোনো প্রহরীর প্রয়োজন বোধ করো তো আমাকে জানাতে কোনো রকম দ্বিধাবোধ করবে না। না, সেরকম কিছু আপাতত আমার প্রয়োজন নেই। কোথায় উঠেছো? রাইসিনা রোড। ওয়েল, তোমার থাকার তো আমি ভালোই ব্যবস্থা করেছিলাম। থ্যাংক ইউ, বাট তার প্রয়োজন নেই। যদি কিছু দরকার হয় আমি অবশ্যই জানাবো। এখন তাহলে আমি উঠি। অবিনাশ বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বিকেলের দিকে শোভন এসেছে। অর্ক তখনও অফিস থেকে ফেরেনি। শীতের বেলা ইতিমধ্যেই ম্লান হয়ে এসেছিল। অর্কর বসবার ঘরে চা পান করতে করতে দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা চলল। তারপর তোর কি খবর বল শোভন? খবর বিশেষ কিছু নেই। স্টেশন থেকে বেরোনো পর্যন্ত আমি তৃষাকে ফলো করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর আর কি, স্টেশনের বাইরে একটা গাড়ি ওর জন্য অপেক্ষা করছিল। দেখলাম সেই গাড়িতে চেপে ম্যাডাম হাওয়া হয়ে গেল। ওকে অনুসরণ করতে পারলি না? বিরাট সুপার লাক্সারি কার, তবে গাড়ির নাম্বারটা ছিল পুনের। তাহলে তৃষা সোজা পুনেতেই এসেছে। কতকটা যেন আত্মগতভাবেই কথাটা বলে উঠল অবিনাশ। ঠিক ওই সময় বেয়ারা রামলাল এসে বলল, সাহেব অফিস থেকে ফোন করছেন। কাকে? ওই স্যান্ডাল সাহেবকে ডাকছেন। অবিনাশ উঠে গিয়ে ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ বল অর্ক। গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। কোথায়? আয় না। অবিনাশের মনে হলো অর্ক যেন কোনো মতে কথা কটা বলেই ফোনের কানেকশনটা কেটে দিল। ঘরে ফিরে আসতেই শোভন জিজ্ঞেস করলো, অর্ক ফোন করেছিল কেন? বুঝলাম না ঠিক। বললে গাড়ি পাঠাচ্ছে, কিন্তু কোথায় যেন যেতে হবে। কোথায়? তা তো কিছু বললো না। অবিনাশের পরনে একটা গরম পায়জামা, পাঞ্জাবি আর গায়ে একটা শাল জড়ানো ছিল। সে তাড়াতাড়ি জামা কাপড় বদলে প্রস্তুত হয়ে নিল। একটু পরেই হেডলাইট জ্বালিয়ে গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখা গেল। গাড়ির আলোটা জানালার বন্ধ কাচের শার্সির উপর দিয়ে ঘুরে গেল। আচ্ছা, ওই গাড়ি বোধহয় এসে গেল, চলি। একজন নেপালি ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। কালো রঙের ঝকঝকে একটা নিউ মডেলের মার্সিডিজ বেঞ্চ। অবিনাশ গাড়ির সামনে এসে দাঁড়াতেই ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। গাড়িটা অর্কর নয়। একবার মনেও হয়েছিল কথাটা, অর্ক তো নিজের গাড়ি না পাঠিয়ে অন্য গাড়ি পাঠালো কেন? এটা কার গাড়ি? ভাববার আর অবকাশ নেই, কারণ অবিনাশ তখন অপরিচিত বাঁধানো মেটাল পথ ধরে নিঃশব্দ গতিতে এগিয়ে চলেছে। অবিনাশের একবার মনে হলো যে ড্রাইভারকে একবার জিজ্ঞাসা করে দেখা যাক যে আসলে তারা কোথায় যাচ্ছে, কিন্তু কি একটা ভেবে প্রশ্নটা আর করল না। প্রায় মিনিট 15-20 বাদে এক নতুন পল্লীর মধ্যে একটা দোতলা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিল। অবিনাশও গাড়ি থেকে নামলো। দেখলো নিচের তলায় আলো জ্বলছে। অবিনাশ দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছাকাছি যেতেই দরজাটা খুলে গেল। খোলা দরজার সামনে দামি স্যুট পরিহিত 24-25 বছরের একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক তাকে অভ্যর্থনা জানালো। ঘরের মধ্যে পা দিল অবিনাশ। আলোকিত কক্ষ, মূল্যবান রুচিসম্মত সোফা কাউচে ঘরটি চমৎকারভাবে সাজানো। বোঝাই যায় কোনো ধনী ব্যক্তির গৃহ। অবিনাশ যুবককে অনুসরণ করে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে একটা ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়ালো।
যুবক তাকে ভিতরে যেতে নির্দেশ করল। একটু যেন কেমন ইতস্তত করল অবিনাশ, তবে সেটা কেবল সেই মুহূর্তের জন্যই। কেন যেন মনে হতে লাগলো হঠাৎ এভাবে অর্কর একটা ফোন কল পেয়ে সোজা না চলে এলেই বোধহয় ভালো হতো, কিন্তু চিন্তা করারও এখন আর সময় কোথায়। অবিনাশ দরজা ঠেলে ভিতরে পা দিল। ঘরখানা আলোকিত হয়ে আছে। ঘরটা মাঝারি সাইজের এবং ঘরের মধ্যে সব মূল্যবান আসবাবপত্রে সাজানো, কিন্তু ঘরটা কেমন যেন খালি পড়ে আছে, কেউ কোথাও নেই। একটু যেন বিস্মিত হই অবিনাশ ঘরের চতুর্দিকে দৃষ্টিপাত করল। আসুন মিস্টার সান্যাল, গুড ইভিনিং। ঘরের দক্ষিণ কোণ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। অবিনাশের মনে হলো কণ্ঠস্বরটা যেন তার খুবই পরিচিত, কিন্তু বক্তাকে ঘরের মধ্যে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন। অবিনাশ এদিক ওদিক তাকালো। দক্ষিণ কোণে কেবল একটা ভারী পর্দা ঝুলছে। সেই পর্দা ঠেলেই এবারে যে তরুণীটি কক্ষের মধ্যে আবির্ভূত হলো, তাকে দেখেই অবিনাশের চিনতে আর বাকি রইল না। ট্রেনে সেই পরিচিত তরুণী স্বয়ং তৃষা হাজির হয়েছে। কি মিস্টার সান্যাল, চিনতে পারছেন? প্রথম দিকে অবিনাশ একটু হকচকিয়ে গেলেও ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে পরিস্থিতির সঙ্গে। সে মৃদু হেসে বলল, পারছি বই কি। নিশ্চয়ই চিনতে পারবেন বই কি, আপনি গুণী লোক। কিন্তু বসুন, দাঁড়িয়ে কেন? থ্যাঙ্কস, কিন্তু বসতে হবে না। সে কি, বসবেন না? না, যে জন্য এভাবে ধরে নিয়ে এলেন আমাকে, সেটা বরং তাড়াতাড়ি বলে ফেলুন। বলবো বলেই তো ডেকেছি মিস্টার সান্যাল, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কথাবার্তা হতে পারে? আর সেটা ভালো দেখায় না। ইউ নিড নট টু ওয়ারি মিস তৃষা, আপনার কি বক্তব্য আছে সেটা বলে ফেলুন। শুনবেন বই কি, আপনাকে যখন আমরা এত কৌশলে এখানে নিয়ে এসেছি বলবার জন্যই তো। আমাদের কথা বলে কি খুব একটা লাভ হবে মিস তৃষা? আপনাদের নেটওয়ার্কটা যখন আমি জানতে পেরেই গিয়েছি। বাহ, জেনে ফেলেছেন? জেনেছি বই কি, তাই বলছিলাম আপনার মতো একজন কাট আউট, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলে আমার কোনো লাভ হবে না। আপনি বরং আপনার বড় কর্তা স্টেশন চিফকে ডাকুন। স্টেশন চিফকে ডাকবো? হ্যাঁ, তাই বুদ্ধিমানের কাজ হবে নাকি? যদি কিছু ডিলে আসতে হয় তাহলে স্বয়ং খোদ কর্তা বা স্টেশন চিফের সঙ্গেই কথাবার্তা বলা ভালো। তার সামান্য একজন এজেন্ট বা ইনফরমারের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কী লাভ? আফটার অল আমারও সময়ের মূল্য আছে। আপনি আমার সঙ্গেই কথা বলতে পারেন। তৃষার গলার স্বরটা বেশ যেন গম্ভীর শোনালো। বলতে পারি বলছেন? হ্যাঁ। বেশ, তবে বলুন আপনি, আপনার কি বক্তব্য আছে? আমার বক্তব্যটা তো আপনার অজানা নয় মিস্টার সান্যাল। আমায় ভয় দেখিয়ে যে খুব একটা সুবিধা হবে না, আশা করি সেটা অন্তত আপনি বুঝতে পেরেছেন। কথাটা শুনে তৃষা স্থির দৃষ্টিতে কয়েকটা মুহূর্ত চেয়ে রইল অবিনাশের মুখের দিকে। তারপর বলল, বেশ, তাহলে ডিলেই আসা যাক। ঠিক কত টাকা পেলে আপনি এই রাস্তা থেকে সরে দাঁড়াবেন? আপনাদের অফারটা শুনি। 10 লাখ। মাত্র 15 লাখ। 15 লাখ? বেশ, 25। কেমন? ডিল ক্লোজড। তার আগে আমি জানতে চাই আমার বন্ধু অর্ক কোথায়? যে গাড়িতে আপনি এসেছেন সেই গাড়িতেই তাকে তার কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে তিনি হয়তো বাড়িতে পৌঁছে গিয়ে থাকবেন। আর কেমন করে বিশ্বাস করব আপনার কথা? ঘরের কোণে ওই যে ফোন আছে, ফোন করে দেখুন। আই সি, দ্যাট ইজ নট এ ব্যাড আইডিয়া তো।
অবিনাশ ফোনটার সামনে দাঁড়ালো এবং অর্কর নাম্বারে ডায়াল করলো। হ্যালো হ্যালো কে? অর্কর বেয়ারা রামলালের গলা। রামলাল, আমি অবিনাশ। সাহেব বাড়িতে পৌঁছেছে? জি, এই মাত্র একখানা গাড়ি এলো। দেখি দেখি বোধ হয় সাহেবেরই। তৃষা ইতিমধ্যে কখন যে এসে পাশে দাঁড়িয়েছে অবিনাশ তা বুঝতে পারেনি। সহসা তৃষা হাত দিয়ে টিপে ফোনের কানেকশনটা অফ করে দিল এবং শান্ত গলায় বলল, নো মোর মিস্টার সান্যাল, বাজে কথা বাড়িতে ফিরে বলবেন। নাও লেট আস ফিনিশ আওয়ার ডিল ফার্স্ট। টাকাটা আপনার ক্যাশে হলে চলবে তো? টাকা তো আমি এখানে নেব না মিস তৃষা। এখানে নেবেন না? তবে কোথায়? বুঝতেই পারছেন, অতগুলো নগদ টাকা। তবে কিভাবে কোথায় পেমেন্টটা করতে হবে বলুন। কলকাতায়। কিন্তু তা তো সম্ভব নয়। সহসা ঘরের মধ্যে এক পুরুষ কণ্ঠস্বর অবিনাশের কানে প্রবেশ করতেই অবিনাশ ফিরে তাকালো। একজন লম্বা গোছের পুরুষ, বয়স 40-এর নিচে হবে না। পরিধানে দামি স্যুট, হাতে একটা কালো রঙের অ্যাটাচি কেস। তৃষার প্রশ্নে ওই লোকটি ওর মুখের দিকে তাকিয়ে বললেন, তৃষা, ইফ হি ইজ এগ্রিড টু আওয়ার টার্মস, এই কেসে টাকা আছে, ওকে গুনে নিতে বলো। আর কাল ভোরের প্লেনে ওর টিকিটও রেডি আছে কাশ্মীরে যাওয়ার। কাশ্মীর? হ্যাঁ, কাশ্মীরে যাবেন। 10 দিন পর সেখান থেকে ফিরবেন। হোটেলে আপনার ঘর ঠিক করা আছে। নট ব্যাড, কিন্তু ওই ঠান্ডায় কাশ্মীর? অন্য কোথাও গেলে হতো না মিস্টার? অবিনাশের ওইভাবে হঠাৎ ফোন কল পেয়ে চলে যাওয়াটা শোভনের ঠিক ভালো লাগেনি। কিন্তু অবিনাশকে সে কথা বললে সে শুনবে না, তাই তাকে বাধা দেয়নি আর। অবিনাশের সঙ্গে সঙ্গে সেও বাইরে এসেছিল, কিন্তু পোর্টিকোর আলোতে যখন দেখল অপরিচিত ড্রাইভার এবং অপরিচিত গাড়ি, সে অবিনাশকে বাধা দেবে ঠিক করেছিল। কিন্তু সে কিছু বলবার আগেই ড্রাইভার দরজা খুলে দিতেই অবিনাশ গাড়িতে উঠে বসে। ড্রাইভারও গাড়িটা ছেড়ে দেয়। শোভনের মনের মধ্যে একটা সন্দেহ জাগে, কেমন যেন অস্থির হয়ে ওঠে সে। আর কাল বিলম্ব না করে ঘরে ঢুকে সুটকেস থেকে লোডেড পিস্তলটা পকেটে পুরেই সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল। ভাগ্যটা ভালো বলতে হবে, বেরোতে না বেরোতেই একটা খালি ট্যাক্সি পেয়ে গিয়েছিল শোভন। শোভন ট্যাক্সিতে উঠে সামনের দিকে চালাতে বলল ড্রাইভারকে। অবিনাশের গাড়ির নম্বরটা সে আগেই দেখে নিয়েছিল। কিছু দূর যেতেই অগ্রবর্তী গাড়িটা শোভনের নজরে পড়ল। ড্রাইভারকে শোভন অগ্রবর্তী গাড়িটাকে ফলো করতে বলল। অগ্রবর্তী গাড়িটা দীর্ঘ পথ অতিক্রম করে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। হাত 15-20 ব্যবধানে ট্যাক্সিটা দাঁড় করিয়ে শোভন ট্যাক্সি থেকে নামল। শোভন ইতিমধ্যে ড্রাইভারকে বলেছিল সে পুলিশের একজন অফিসার। ড্রাইভার শোভনের প্রস্তাবে কোনো রকম কোনো আপত্তি জানালো না। দূর থেকে দেখতে পেল বাড়ির দরজাটা খুলে গিয়েছে। একজন স্যুট পরা লোক অবিনাশকে ভিতরে ডেকে নিল। তারপর দরজাটা আবারও বন্ধ হয়ে গেল। গাড়িটাও ধীরে ধীরে পিছনের দিকে চলে গেল। শোভন এবার ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় একটুখানি ঠেলা দিয়ে দেখতে পেল দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গিয়েছে। যেমন করে হোক শোভনকে বাড়ির মধ্যে ঢুকতেই হবে। কিন্তু কেমন করে ঢুকবে বুঝতে না পেরে শোভন বাড়িটার চারপাশে একবার ঘুরে ঘুরে দেখল যাতে অন্য কোনো প্রবেশপথ পাওয়া যায় কিনা। তারপর ধীরে ধীরে বাড়ির পিছন দিকে এগোলো। বাড়িটা বোধহয় মাত্র কিছুদিন হলো শেষ হয়েছে।
চারিদিকে এখনো রাবিশ, ভাঙা ইটের টুকরো, লোহার রড, স্টোন চিপস ছড়ানো। অন্ধকার রাত, ভালো কিছু দেখাও যায় না। এরই মধ্যে সন্তর্পণে পা ফেলে এগোচ্ছে সে। হঠাৎ থমকে দাঁড়ালো শোভন। হাত 10 দূরে সেই গাড়িটাই দাঁড়িয়ে আছে। খোলা একটা দরজা পথে বাইরে আলো এসে পড়ছে খানিকটা। গাড়ির সামনে বোধহয় সেই ড্রাইভারটাই দাঁড়িয়ে। কি করা যায় এখন? এমন সময় হঠাৎ ওর নজরে পড়ল দুজন লোক দুপাশ থেকে একজন স্যুট পরিহিত ভদ্রলোককে ধরে বেঁধে গাড়ির সামনে নিয়ে আসছে। লোকটি মনে হয় ঠিক সুস্থ নয়, কেমন যেন টলছে। পাশেই গ্যারেজ মতো একটা ঘর। শোভন সেই দিকেই নিঃশব্দে গ্যারেজের পিছনে এগিয়ে গেল। ড্রাইভার এবং অন্য দুজন লোক সেই লোকটিকে গাড়িতে তুলতেই ব্যস্ত। এই সুযোগে শোভন চৌকিতে এগিয়ে গিয়ে খোলা দরজা পথে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। সামনে সরু একটা প্যাসেজ মতো রয়েছে, তারপরেই পাশাপাশি দুটো ঘর। দুটো ঘরেরই দরজা একেবারে বন্ধ। আরো একটু এগিয়ে দোতলায় উঠবার সিঁড়ি, সেটাই শোভনের নজরে পড়ল এখন। সিঁড়ির নিচে জমাট অন্ধকার। কাঁধে যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওরা কি তবে ফিরে এলো? শোভন চট করে সিঁড়ির নিচে আত্মগোপন করল। দুজনের পায়ের শব্দ আরো বেশি জোরালো। শোভন বুঝতে পারল কাজ শেষ করে ওরা ফিরে এসেছে। ক্রমে ওদের পায়ের শব্দ সরু প্যাসেজের অন্য প্রান্তে মিলিয়ে গেল। শব্দ মিলিয়ে যাওয়ার পরও মিনিট 5-7 শোভন সিঁড়ির নিচের অন্ধকারের মধ্যেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। কোনো দিকে আর কোনো শব্দ নেই। শোভন সিঁড়ির নিচ থেকে বেরিয়ে এসে পা টিপে টিপে উপরে উঠে যাচ্ছিল। শেষ ধাপে সবে পা ফেলেছে এমন সময় ওর নজরে পড়ল একটা ঘরের ভেজানো দ্বার পথে ঈষৎ আলোর আভাস পাওয়া যাচ্ছে। শোভন নিঃশ্বাস বন্ধ করে আরো একটু এগিয়ে গেল। অবিনাশের গলা না? কাজ হবে নাকি? হ্যাঁ, যদি কিছু ডিলে আসতে হয় তাহলে অবিনাশের গলাই বটে। স্টেশন চিফের সঙ্গেই কথাবার্তা বলা ভালো। শোভনের বুঝতে আর বাকি রইল না অবিনাশ শত্রুর ফাঁদে পা দিয়েছে। দরজার গা ঘেঁষে দাঁড়ালো শোভন। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পিস্তলটার ট্রিগারটা সে চেপে ধরল। কোন ভাগ্যে সে পিস্তলটা এনেছিল? আবারও অবিনাশের গলার স্বরটা কানে আসতে শুরু করেছে। একজন পুরুষের গলার স্বর পাওয়া যাচ্ছে পাশ থেকেই। শুনুন মিস্টার সান্যাল, আপনার সঙ্গে যোগ করার মতো প্রচুর সময় আমাদের হাতে নেই, আর আমরা আমাদের অফার আপনাকে জানিয়ে দিয়েছি। নাও ইউ ডিসাইড। এমন সময় দরাম করে ঘরের ভেজানো দরজাটা খুলে গেল। চৌকিতে সেই শব্দে সবাই ফিরে তাকালো দরজার দিকে। দরজার উপর দাঁড়িয়ে আছে শোভন পিস্তল হাতে নিয়ে। নো নো নো, ডোন্ট ট্রাই টু মুভ, ডোন্ট ট্রাই টু মুভ। জানেন তো এটার 6টা চেম্বারই ভর্তি। যদি নিজের ভালো চান তো ওইখানেই দাঁড়িয়ে থাকুন। ঘটনার আকস্মিকতায় সেই মহিলা এবং পুরুষ দুজনায় বিমূঢ় বিহুল অবস্থায় যেন বোবা হয়ে গিয়েছে। অবিনাশ ওদের বডি সার্চ করে দেখল কোনো আগ্নেয় অস্ত্র আছে কিনা। ওই লোকটির পকেটে একটা পিস্তল পাওয়া গেল। তৃষা চিৎকার করে বলল, কাজটা ভালো হলো না মিস্টার সান্যাল। এরপরে যেটা ঘটবে তার জন্য আপনারা সারা জীবন আফসোস করবেন। আমরা প্রস্তুত মিস তৃষা, আমরাও দেখতে চাই আপনাদের কত ক্ষমতা। এরপর শোভন সেখান থেকে বেরিয়ে গেল। পিছন পিছন অবিনাশও ঘর থেকে বেরিয়ে ঘরের দরজাটা বাইরে থেকে টেনে লক করে দিল সে। লক সিস্টেম। চাবিটা
দরজা থেকে খুলে পকেটে ফেলে দিল সে। তারপর দুজনে ছুটে নিচে এসে ট্যাক্সিতে চেপে বসতে 5 মিনিটও সময় লাগালো না। রায়সিনা রোডে যখন ওরা ফিরে এলো, রাত তখন 11:15 বাজে। অর্ককে বাইরের ঘরেই পাওয়া গেল। সেদিন রাতে আর কোনো কথা হলো না। পরদিন অর্কর মুখ থেকেই সব ঘটনা শোনা হলো। অফিস থেকে 5:15 নাগাদ সে বেরোতে যাবে, এমন সময় মিনিস্টারের জরুরি ফোন আসে তার বাড়ি থেকে। তারপর বাইরে থেকে দেখি আমার গাড়িটা নেই। কি করি? জরুরি কল, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ওইদিকে আসতে দেখি। আসতে দেখে তাতেই উঠে বসি। অ্যান্ড ইউ আর ইন দ্য ট্র্যাপ, অর্ক। এক্স্যাক্টলি। ট্যাক্সিতে উঠতেই একজন অ্যাট দি পয়েন্ট অফ এ গান আমাকে চুপচাপ থাকতে বলে এবং আমাকে নিয়ে একটা বাড়িতে গিয়ে তোলে। তারা অ্যাট দি পয়েন্ট অফ এ গান আমাকে দিয়ে তোকে ফোন করায়। কিন্তু তুই গেলে যে সেখানে বিপদে পড়বি কথাটা বলতেই পারলাম না। বুঝতেই পারছিস আমার তখন কী অবস্থা। তুই গিয়েছিলিস নিশ্চয়ই? হ্যাঁ, ভদ্রলোক ও ভদ্রমহিলার সঙ্গেও কথাবার্তা হয়েছে। ভদ্রমহিলা? হ্যাঁ। তারপর? তারপর আর কি, মোটা টাকার অফার। বলিস কি? ডকুমেন্টগুলো যে রীতিমতো মূল্যবান সেটা ভুলে যাস কেন? 25 পর্যন্ত উঠেছিল, হয়তো 50-এও রাজি হতো। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। কি? ডকুমেন্টগুলোর কপি ওরা এখনো পাচার করতে পারেনি ভারতবর্ষ থেকে। কি করে বুঝলি? নচেত অত টাকা কি আর অফার করে, না আমাকেই ধরে নিয়ে যাবার চেষ্টা করে? অবিনাশ, আমার একটা কথা শুনবি? কি কথা? এ কেসটা ছেড়ে দে। পাগল নাকি? ওসব গ্যাং বড় সাংঘাতিক। হতে পারে, তবে ওরাও জানে না আমি কি। এখন কি করবি ঠিক করেছিস? আমার আন্দাজ যদি ঠিক হয় তাহলে ওরা আজকেই কিছু একটা করবে। আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে। তোকেও কাজে লাগবে আমার। বল কি করতে হবে? আপাতত কিছু না, চল অফিসে বেরোনো যাক। ঠিক বেলা 12টায় পুনে ডিআরটিও অফিসের সাইবার রুম থেকে অ্যালার্ম বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লেখা, ফ্যাটাল সিস্টেম ফেলিয়ার। ডিআইজি রাঠোর থেকে শুরু করে অবিনাশ, শোভন এবং অর্ক সবাই দৌড়ে ওই রুমটার মধ্যেই প্রবেশ করল। সবারই কপালে চিন্তার মেঘ। অবিনাশ ডিআইজির দিকে তাকিয়ে বলল, স্যার, ওরা খেলা শুরু করে দিয়েছে, এবার আমাদের জবাব দিতে হবে। আপনি অর্ডার করুন। নির্ঘাত নির্দেশ, রিটেলিয়েট অ্যান্ড রিকভার। তবে পুরোটা হবে ছায়ার আড়াল থেকে। অবিনাশ অর্ককে বলল, অর্ক, কাজ শুরু কর, আর দেরি করা ঠিক হবে না। পুনে পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড যখন বিজ্ঞানীকে জেরা করছিল, অবিনাশ তখন পাশের অন্ধকার ঘরে ল্যাপটপ নিয়ে বসা। তার সাথে আছে হোয়াইট হ্যাট হ্যাকার অর্ক। অবিনাশ, ডেটাগুলো অলরেডি একটা এনক্রিপ্টেড টানেল দিয়ে করাচির কোনো এক আইপি অ্যাড্রেসে পাচার হচ্ছে। অর্ক উদ্বেগের সাথে কথাটা বলল। অবিনাশ জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, সারা ওকে কি কি টোপ দিয়েছিল? বিয়ে করার প্রতিশ্রুতি আর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। বিজ্ঞানী ভদ্রলোক আবেগে ভেসে ল্যাবের ব্লু প্রিন্ট পেনড্রাইভে করে বাইরে এনেছিলেন। অবিনাশ ঘুরে দাঁড়ালো। তার চোখে ইস্পাতের কাঠিন্য ধরা পড়ছে। স্যারা আসলে কে সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দরকার সেই সার্ভারে যেখান থেকে ডেটা ডার্ক ওয়েবে লিক করার প্ল্যান হচ্ছে। অর্ক, টর নেটওয়ার্কে একটা ট্র্যাপ পাব। আমাদের ল্যাবেরই একটা ফেক ফাইল এমনভাবে ছাড় যাতে ওই এজেন্ট প্রলুব্ধ হয়। অবিনাশ জানত সরাসরি করাচি সার্ভারে হানা দেওয়া অসম্ভব, তাই সে একটা ছক কষল। সে নিজে একজন আর্মস ডিলার সেজে ডার্ক ওয়েবের কুখ্যাত ফোরাম গিলগামেশায় ঢুকল। চ্যাটবক্স, ডার্ক ওয়েব, অবিনাশ, কলনেম ফিনিক্স। I have the access codes for Agni 6 guidance system. Looking for a buyer who pays in Monero. ওদিক থেকে সারার উত্তর এলো,
আই নিড আ প্রুফ। অবিনাশ মুচকি হাসল। অর্ক, একটা ডামি ফাইল পাঠা, কিন্তু তার ভেতরে আমাদের কাস্টম মেড ট্রোজান হর্স যেন থাকে। মিনিট 10 মধ্যেই উপাস থেকে রেসপন্স এলো। সারা ফাইলটা ডাউনলোড করেছে। এটাই ছিল মোক্ষম সুযোগ। বিঙ্গো! ওদের আইপি লোকেশন ট্রেস হয়েছে। করাচি নয় অবিনাশ, ওটা আসলে লাহোরের একটা সেফ হাউস। কিন্তু দাঁড়া, একটা সমস্যা আছে। ওরা আমাদের ল্যাবের ডেটাগুলো অলরেডি একটা অটোমেটেড সিস্টেমে আপলোড করে দিয়েছে। আর মাত্র 2 ঘন্টা, তারপর ওটা গ্লোবাল অকশনে চলে যাবে। লাহোর কানেকশন। অবিনাশ বুঝলো কেবল ডিজিটাল হ্যাকিং দিয়ে হবে না, গ্রাউন্ডে কিছু একটা করতে হবে। সে তখনই আফগানিস্তানে থাকা ভারতীয় অ্যাসেট রেহমানের সঙ্গে যোগাযোগ করল। রেহমান, লাহোরের ওই লোকেশনে একটা ফায়ার অ্যালার্ম বাজাতে পারবি? সির্ফ 10 মিনিটের জন্য লোকগুলোকে ওখান থেকে বের করতে হবে। অবিনাশের কণ্ঠস্বর দৃঢ় শোনাচ্ছে। রেহমান অবাক হয়ে বলল, ভাইজান, ওটা হাই সিকিউরিটি জোন, ধরা পড়লে শেষ। ঝুঁকি না নিলে ডিনামাইট ফাটে না রেহমান, করো। লাহোরের ওই সেফ হাউসে যখন জগা খিচুড়ি অবস্থা, তখন অর্ক রিমোটলি ওদের মেইন সার্ভারে ঢুকে পড়েছে। কিন্তু সেখানে পাসওয়ার্ডের বদলে একটা বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইছে। অবিনাশ, আটকে গেলাম। একটা কেবল ওখানকার সিস্টেম থেকেই ম্যানুয়ালি ডিসেবল করা সম্ভব। অবিনাশ এক মুহূর্ত ভাবল, তারপর পুনে পুলিশের আইজিকে ফোন করলো। ডক্টর কুরলঙ্কারকে ইন্ট্রোগেশন রুমে আনো এখনই। বিজ্ঞানী কুরলকর তখন কান্নায় ভেঙে পড়েছেন। অবিনাশ তার সামনে গিয়ে বসল। ডক্টর, দেশটার কথা একবারও ভাবলেন না? এখন একমাত্র আপনিই পারেন এটা ঠিক করতে। আমি কি করব? আমি তো সব শেষ করে দিয়েছি। স্যারা আপনাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছিল, মনে আছে? ওটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ওটা আসলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চুরি করার জন্য নয়, ওটা ছিল একটা রিমোট অ্যাক্সেস ডিভাইস। আমি চাই আপনি আপনার ফোনে ওই ঘড়িটার অ্যাপটা একবার খুলুন আর ওখান থেকে ইরেজ অল ডেটা কমান্ডটা দিন। ওটা সরাসরি লাহোরের সার্ভারের লিঙ্ক করা আছে। বিজ্ঞানী কাপা কাপা হাতে অ্যাপটা খুললেন, কিন্তু ঠিক সেই সময় অর্ক চিৎকার করে উঠল। অবিনাশ, দাঁড়া, এটা একটা ট্র্যাপ। ওই অ্যাপে হাত দিলেই আমাদের এনক্রিপশন ভেঙে যাবে, আর ওরা আমাদের পুরো ডিআরডিও সার্ভার হ্যাক করে নেবে। অবিনাশ 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সারা কি তাহলে ডাবল গেম খেলছিল? অর্ক, শাট ডাউন এভরিথিং। কল্যাঙ্কা সাহেব, ফোনটা দিন আমাকে। অবিনাশ বুঝল সারা কোনো মানুষই নয়, ওটা একটা এআই বট হতে পারে যা আইএসআই কে অপারেট করছে। সে দ্রুত ডার্ক ওয়েবে আবার লগ ইন করল। এবার সে হুমকি সুরে বলল, নাইটেঙ্গেল, তোমার রিয়েল লোকেশন আমরা জানি। তোমাদের সেফ হাউসের বাইরে এখনই একটা ড্রোন ঘুরছে। ডেটা ডিলিট করো, নাহলে বিস্ফোরণ হবে। উপাস থেকে যেন নীরবতা বিরাজ করছে। মিনিট 2 পর হঠাৎ স্ক্রিনে লাল অক্ষরে লেখা এলো, সার্ভার ওয়াইপড। অর্ক পরীক্ষা করে দেখল, হ্যাঁ, ওরা ভয় পেয়েছে, ডেটা ডিলিট করে দিয়েছে। কিন্তু অবিনাশ, আমাদের আসল ডেটাগুলো কি আমরা ফেরত পেলাম? অবিনাশ মুচকি হাসল। তার হাতে একটা ছোট্ট ড্রাইভ। ওরা যখন সার্ভার মুচ্ছিল, আমি ব্যাকডোর দিয়ে একটা মিরর ইমেজ কপি করে নিয়েছিলাম। দেশের গোপন তথ্য এখন আমাদের কাছে সুরক্ষিত। পরদিন খবরের কাগজে এলো ডিআরডিওর বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভিতরে কি ঘটেছিল তা কেবল হাতে গোনা কয়েকজন মানুষই জানে। পুনে স্টেশনে দাঁড়িয়ে অবিনাশ চা খাচ্ছিল। অর্ক এসে জিজ্ঞেস করলো, অবিনাশ, সারাকে কি আমরা কখনো ধরতে পারবো না? অবিনাশ দূর পাল্লা ট্রেনের দিকে তাকিয়ে বলল, সেরা কোনো ব্যক্তি নয় অর্ক, ওটা একটা ভাইরাস, আর আমরা হলাম তার অ্যান্টিভাইরাস।
আপাতত এই যুদ্ধটা আমরা জিতলাম, কিন্তু ডার্ক ওয়েবে সূর্য কোনো দিন ওঠে না, নজর রাখতে হবে সব সময়। কিন্তু মিস তৃষা আর ওই লোকটিকে ধরা দরকার। তার আর দরকার নেই অর্ক, আমি খোঁজ নিয়ে দেখেছি ওদের ব্যাপারে, ওরা দুজনেই ডেড। তার মানে? ভুলে গেলি? ওদের লোকেশন তো আমরা কালকেই জেনে ফেলেছিলাম, কিন্তু তাতেও খুব একটা সমস্যা হতো না যদি না আজকের অ্যাটাকটা ওদের সফল হতো। ওরা যখন দেখলো কোনোভাবেই আমাদের জব্দ করা গেল না, তখন ওদের বাঁচিয়ে রেখে লাভ নেই। ওদের দলেরই কেউ হয়তো কালকে ওখানে উপস্থিত ছিল, তারপর আমরা বেরিয়ে যাওয়ার পর সুযোগের অপেক্ষা করছিল। যখন আজকে প্ল্যানটা সফল হলো না, তখন ওদের শেষ করে দিল। বুঝলাম, কিন্তু তুই এটা জানলি কিভাবে? শোভন সকালে গিয়ে খবর নিয়ে এসেছে, কিন্তু ওরা কিভাবে মারা গেল সেটা আমার অনুমান মাত্র। শুনছিলেন অপারেশন ব্ল্যাক হক। আমাদের আজকের গল্পে অবিনাশের চরিত্রে অরুণাভ, শোভনের কণ্ঠে রায়ান, ইন্দ্রাণীর ভূমিকায় নিবেদিতা, মিস্টার সিং এবং আইবি অফিসারের কণ্ঠে সম্রাট, তৃষার চরিত্রে অমৃতা, অর্কর ভূমিকায় শিবম, নিউজ অ্যাঙ্কারের ভূমিকায় অঙ্কুর, ডিআইজি রাঠর এনএসএ এবং আফগানিস্তানি এজেন্ট অ্যাসেট রহমানের চরিত্রে রোহন, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং সেই সঙ্গে রামলালের চরিত্রে আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস। আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী রবিবার। ও এখন থেকে প্রতি সপ্তাহে আমরা রবিবার এবং বৃহস্পতিবার দুদিন করে থাকব, তাই দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবারও ঠিক রাত 8টায় নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।